আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় উপেক্ষিত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। সেটি হলো সরকারি চাকরিতে প্রবেশের পথ ও নিয়োগ প্রক্রিয়ার সংস্কার এবং নবম পে স্কেলের সঙ্গে এই সংস্কারের গভীর সম্পর্ক। একটি দেশের সরকারি চাকরির মান নির্ধারিত হয় দুটি বিষয় থেকে: কারা চাকরিতে প্রবেশ করছেন এবং প্রবেশের পর তারা কি পাচ্ছেন। এই দুটি বিষয় পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি প্রবেশের পথ কঠিন, দীর্ঘ ও অনিশ্চিত হয় এবং প্রবেশের পর বেতন হয় অপর্যাপ্ত, তাহলে মেধাবীরা সরকারি চাকরিতে আসতে নিরুৎসাহিত হবেন। আর যদি প্রবেশ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও দ্রুত হয় এবং প্রবেশের পর বেতন হয় সম্মানজনক, তাহলে সরকারি চাকরি আবার মেধাবীদের প্রথম পছন্দ হয়ে উঠবে। বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের যে পথটি রয়েছে তাতে অনেক জটিলতা, দীর্ঘসূত্রিতা ও অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি এই প্রবেশ পথের সংস্কার না হলে শুধু বেতন বাড়িয়ে সরকারি প্রশাসনে যে পরিবর্তন আনতে চাওয়া হচ্ছে তা পুরোপুরি সফল হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই দুটি সংস্কারকে একসঙ্গে এগিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি হচ্ছে। আজকের এই প্রতিবেদনে সেই পুরো চিত্রটি তুলে ধরার চেষ্টা করা হবে। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের প্রধান পদ্ধতি হলো বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষা। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ এই পরীক্ষায় অংশ নেন। বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক এই তিনটি ধাপে উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে মনোনয়ন পেতে সাধারণত 2 থেকে 3 বছর, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লেগে যায়। এই দীর্ঘ প্রক্রিয়াটি একটি তরুণের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় নিয়ে নেয়। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর একজন তরুণ বিসিএস এর প্রস্তুতিতে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন, অথচ চাকরির কোনো নিশ্চয়তা নেই। পরিবারের চাপ, আর্থিক সংকট এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এই তিনটি চাপ একসঙ্গে সামলে বিসিএস প্রস্তুতি নেওয়া অত্যন্ত কঠিন। এই দীর্ঘ প্রক্রিয়া সংস্কার করে আরও দ্রুত ও কার্যকর করা নবম পে স্কেলের পাশাপাশি একটি অপরিহার্য পদক্ষেপ। বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রিতার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করতে এবং ফলাফল প্রকাশ করতে দীর্ঘ সময় লাগে। দ্বিতীয়ত, লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশে আরও বেশি বিলম্ব। শত শত পরীক্ষক দিয়ে লক্ষ লক্ষ খাতা মূল্যায়নের এই বিশাল কাজটি সমন্বয় করতে প্রশাসনিক সক্ষমতার প্রয়োজন, যা অনেক সময় থাকে না। তৃতীয়ত, মৌখিক পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সহ বাকি প্রক্রিয়াগুলোতেও উল্লেখযোগ্য সময় লেগে যায়। চতুর্থত, কোনো বিশেষ কারণে পরীক্ষা স্থগিত বা পুনর্নির্ধারণ হলে পুরো প্রক্রিয়াটি আরও দীর্ঘায়িত হয়। এইসব মিলিয়ে একটি বিসিএস চক্র শেষ হতে 2 থেকে 3 বছর লেগে যাওয়া এখন স্বাভাবিক হয়ে গেছে। নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি বিসিএস প্রক্রিয়াকে 1 থেকে 1.5 বছরে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত এবং সেটি অর্জনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা দরকার। পরীক্ষা পদ্ধতির আধুনিকীকরণ বিসিএস সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে নেওয়া হয়। এই পদ্ধতিতে একজন পরীক্ষার্থীর মুখস্থ করার ক্ষমতা পরীক্ষা হয়, কিন্তু তার বিশ্লেষণমূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী যথাযথভাবে মূল্যায়িত হয় না। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে বিসিএস পরীক্ষায় কেবল মুখস্থ নির্ভর প্রশ্নের বদলে বিশ্লেষণমূলক, সমস্যা ভিত্তিক ও পরিস্থিতি নির্ভর প্রশ্ন অন্তর্ভুক্ত করা উচিত। উন্নত দেশগুলোতে সিভিল সার্ভিস পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একজন প্রশাসনিক কর্মকর্তার জন্য সবচেয়ে জরুরি গুণ হল সমস্যা চিহ্নিত করা, সিদ্ধান্ত নেওয়া এবং দলকে নেতৃত্ব দেওয়া। এই গুণগুলো মুখস্থ নির্ভর পরীক্ষায় যাচাই করা সম্ভব নয়। নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বিসিএস পরীক্ষার পদ্ধতি সংস্কারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে। কোটা ব্যবস্থা ও মেধার ভারসাম্যের প্রশ্নটি বাংলাদেশের সরকারি চাকরি নিয়োগে একটি দীর্ঘদিনের বিতর্কের বিষয়। সরকারি চাকরিতে বিভিন্ন ধরনের কোটা রয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, নারী, জেলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য। এই কোটাগুলোর পেছনে সামাজিক ন্যায় বিচার ও অন্তর্ভুক্তির একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। কিন্তু কোটার পরিমাণ ও প্রয়োগ নিয়ে বিতর্ক সম্প্রতি ব্যাপক আকার ধারণ করেছিল। মেধাবী তরুণরা মনে করেন যে অত্যধিক কোটার কারণে তাদের সুযোগ
সুযোগ কমে যাচ্ছে এবং সেরা মেধাগুলো প্রশাসনে ঢুকতে পারছে না। অন্যদিকে সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলো মনে করেন যে কোটা ছাড়া তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। এই দুটি বৈধ দৃষ্টিভঙ্গির মধ্যে একটি সুষম ও সকলের কাছে গ্রহণযোগ্য সমাধান খোঁজা অত্যন্ত জরুরি। নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে কোটা ব্যবস্থার একটি বৈজ্ঞানিক পর্যালোচনা ও সংস্কার প্রশাসনে মেধার প্রবাহ নিশ্চিত করতে সহায়ক হবে। পুলিশ ভেরিফিকেশন ও চরিত্র সনদ সংগ্রহের প্রক্রিয়াটি অনেক সময় চাকরিতে প্রবেশের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়ায়। একজন প্রার্থী সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। বিভিন্ন জেলায় থাকা প্রার্থীদের ক্ষেত্রে এই প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়ে। পুলিশ ভেরিফিকেশনে অনেক সময় অপ্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হয় এবং দেরিতে রিপোর্ট দেওয়া হয়। এই প্রক্রিয়াটি ডিজিটাল করা হলে অনেক দ্রুত সম্পন্ন হতে পারে। অনলাইনে তথ্য যাচাই, ডিজিটাল রেকর্ড সার্চ এবং কেন্দ্রীয় ডেটাবেস ব্যবহার করলে পুলিশ ভেরিফিকেশন সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব। নবম পে স্কেলের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার এই অংশটি ডিজিটাল করার পরিকল্পনা তৈরি হচ্ছে। মেডিকেল পরীক্ষার প্রক্রিয়াটিও চাকরিতে প্রবেশের পথে অনেক সময় জটিলতা তৈরি করে। বিভিন্ন সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে প্রার্থীরা দীর্ঘ সময় অপেক্ষা করেন। বিভিন্ন ডাক্তারের কাছে বারবার যেতে হয় এবং অনেক সময় অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হয়। একটি সুসংগঠিত ও কেন্দ্রীভূত মেডিকেল বোর্ড ব্যবস্থা তৈরি করলে এই জটিলতা অনেকটাই কমানো সম্ভব। একটি নির্দিষ্ট দিনে একজন প্রার্থীর সব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে এবং ফলাফল ডিজিটাল ভাবে সংরক্ষিত থাকবে। এই ব্যবস্থাটি নিয়োগ প্রক্রিয়াকে অনেক দ্রুত করবে। নন ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া আরও বেশি অব্যবস্থাপিত। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে। কোথাও পিএসসি অর্থাৎ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে, কোথাও মন্ত্রণালয়ের নিজস্ব কমিটির মাধ্যমে। এই বিচ্ছিন্ন পদ্ধতি অস্বচ্ছতার সুযোগ তৈরি করে। অনেক সময় পরিচিতি ও সুপারিশের ভিত্তিতে নিয়োগ হওয়ার অভিযোগ পাওয়া যায়। এই অস্বচ্ছতা প্রকৃত মেধাবীদের হতাশ করে এবং প্রশাসনের গুণগত মান কমিয়ে দেয়। নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে সব ধরনের সরকারি নিয়োগকে একটি কেন্দ্রীয় ও স্বচ্ছ প্রক্রিয়ার আওতায় আনার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ক্যাডার পছন্দের প্রক্রিয়াটিও সংস্কারের দাবি রাখে। বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী তার পছন্দ ও মেধাক্রম অনুযায়ী ক্যাডার পান, কিন্তু ক্যাডার পছন্দ করার পদ্ধতিতে অনেক সময় স্বচ্ছতার অভাব থাকে বলে অভিযোগ উঠে। একজন প্রার্থী তার যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী ক্যাডার পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকে। কেউ প্রথম থেকে শিক্ষা ক্যাডারে যেতে চাইলেও শেষ পর্যন্ত অন্য ক্যাডারে যেতে বাধ্য হন। এই অনিশ্চয়তা মেধাবীদের বিসিএস থেকে মুখ ফিরিয়ে নিতে উৎসাহিত করে। ক্যাডার বরাদ্দের প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করা হলে প্রার্থীরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারবেন। প্রশিক্ষণ একাডেমিতে ফাউন্ডেশন ট্রেনিংয়ের অভিজ্ঞতাটিও সরকারি চাকরিতে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন কর্মকর্তারা চাকরিতে যোগ দেওয়ার পর বিপিএটিসিতে ফাউন্ডেশন ট্রেনিং পান। এই প্রশিক্ষণ তাদের সরকারি চাকরির সংস্কৃতি, নিয়মকানুন ও দায়িত্ব সম্পর্কে ধারণা দেয়। কিন্তু এই প্রশিক্ষণের মান ও প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন আছে। অনেক প্রশিক্ষণ কোর্স পুরনো ও যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যহীন। ডিজিটাল প্রশাসন, তথ্য বিশ্লেষণ, নাগরিক সেবার মানসিকতা এবং নৈতিক নেতৃত্ব, এই বিষয়গুলো ফাউন্ডেশন ট্রেনিংয়ে পর্যাপ্তভাবে অন্তর্ভুক্ত নয়। নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে ফাউন্ডেশন ট্রেনিংয়ের পাঠ্যক্রম আধুনিকীকরণ করা একটি জরুরি পদক্ষেপ। পার্শ্বপ্রবেশ বা ল্যাটারাল এন্ট্রির ধারণাটি বাংলাদেশের সরকারি চাকরি সংস্কারের আলোচনায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্বের অনেক উন্নত দেশে শুধু নিচের স্তর থেকে প্রশাসনিক ক্যারিয়ার শুরু করার বাধ্যবাধকতা নেই। বিশেষজ্ঞরা মধ্য বা উচ্চ পর্যায়ে সরাসরি সরকারি পদে যোগ দিতে পারেন। একজন বিশ্বমানের অর্থনীতিবিদ যদি অর্থ মন্ত্রণালয়ে একটি সিনিয়র পদে যোগ দিতে পারেন, বা একজন প্রখ্যাত চিকিৎসক স্বাস্থ্য বিভাগে একটি গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন, তাহলে সরকারি প্রশাসনে বাইরের বিশেষজ্ঞ জ্ঞানের প্রবাহ নিশ্চিত হবে। বাংলাদেশে এই ধরনের পার্শ্ব প্রবেশের ধারণাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নবম পে স্কেলে বিশেষজ্ঞ পদে প্রতিযোগিতামূলক বেতন নিশ্চিত হলে পার্শ্ব প্রবেশের মাধ্যমে মেধাবী বিশেষজ্ঞদের সরকারি সেবায় আকৃষ্ট করা সম্ভব হবে। বয়সসীমার বিষয়টি সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে একটি দীর্ঘদিনের বিতর্কের বিষয়। বর্তমানে সাধারণ প্রার্থীদের জন্য
জন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারিত। এই বয়সসীমাটি কি যৌক্তিক? অনেক মেধাবী প্রার্থী আছেন যারা বিভিন্ন কারণে নির্ধারিত বয়সের মধ্যে বিসিএস দেওয়ার সুযোগ পাননি। হয়তো পারিবারিক সংকট ছিল, হয়তো উচ্চশিক্ষায় বেশি সময় লেগেছে, হয়তো দেশের বাইরে পড়াশোনা করে সদ্য ফিরেছেন। এই মানুষগুলোর সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ থাকা উচিত। বিশ্বের অনেক দেশে সিভিল সার্ভিস পরীক্ষায় বয়সসীমা অনেক উদার। নবম পে স্কেলের পাশাপাশি বয়সসীমা যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণের বিষয়টি নিয়েও আলোচনা হওয়া উচিত। নিয়োগ প্রক্রিয়ায় ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার একটি অত্যন্ত কার্যকর সংস্কার হতে পারে। অনলাইনে আবেদন, ডিজিটাল অ্যাডমিট কার্ড, এমসিকিউ পরীক্ষার অনলাইন মূল্যায়ন, ফলাফল ঘোষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ডিজিটাল নিয়োগপত্র, এই সব পদক্ষেপ একসঙ্গে বাস্তবায়ন করা হলে নিয়োগ প্রক্রিয়া অনেক দ্রুত ও স্বচ্ছ হবে। ইতোমধ্যে বাংলাদেশে অনলাইন আবেদন ও কিছু ডিজিটাল পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এই ডিজিটালাইজেশন এখনও আংশিক। সম্পূর্ণ ডিজিটাল নিয়োগ প্রক্রিয়া তৈরি হলে একটি বিসিএস চক্র 1 বছরের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে। নবম পে স্কেল যখন কার্যকর হবে এবং সরকারি চাকরির আকর্ষণ বাড়বে, তখন এই দ্রুত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আরও বেশি মেধাবীকে সরকারি চাকরির দিকে আকৃষ্ট করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিতে প্রবেশের পথ সংস্কারের বিষয়ে অত্যন্ত সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি পোষণ করেন। তিনি মনে করেন যে একটি শক্তিশালী ও কার্যকর প্রশাসন গড়তে হলে সেই প্রশাসনে যাদের বাছনে যারা আসবেন তাদের বাছাই প্রক্রিয়াটি হতে হবে স্বচ্ছ, দ্রুত ও মেধানির্ভর। অস্বচ্ছ ও দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া মেধাবীদের নিরুৎসাহিত করে এবং দুর্নীতির সুযোগ তৈরি করে। প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ার সংস্কার এবং নবম পে স্কেল বাস্তবায়ন একসঙ্গে হওয়া উচিত। এই দুটি সংস্কার একসঙ্গে হলে সরকারি প্রশাসনে একটি মেধাবী ও অনুপ্রাণিত নতুন প্রজন্মের আগমন নিশ্চিত হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও নিয়োগ সংস্কারের অর্থনৈতিক মাত্রাটি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অস্বচ্ছতা থাকলে প্রকৃত মেধাবীরা প্রশাসনে আসতে পারেন না। ফলে সরকারি বিনিয়োগের দক্ষতা কমে এবং রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়। নিয়োগ সংস্কারের মাধ্যমে যদি মেধাবীরা প্রশাসনে আসেন এবং নবম পে স্কেলের মাধ্যমে তারা আর্থিকভাবে নিরাপদ থাকেন, তাহলে সরকারি বিনিয়োগের দক্ষতা বাড়বে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এটি একটি বিনিয়োগ যার ফল পুরো জাতি ভোগ করবে। বিশেষ ক্যাডারগুলোতে নিয়োগের বিশেষ চাহিদার বিষয়টিও সংস্কারের আলোচনায় গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা, কূটনীতি, তথ্য প্রযুক্তি, অর্থনীতি, এই বিশেষায়িত ক্ষেত্রগুলোতে নিয়োগে শুধু সাধারণ বিসিএস পরীক্ষায় ভালো করলেই যথেষ্ট নয়। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞানও প্রয়োজন। এই বিশেষায়িত নিয়োগের জন্য আলাদা মূল্যায়ন পদ্ধতি থাকা উচিত, যেমন তথ্য প্রযুক্তি ক্যাডারের নিয়োগের জন্য কোডিং পরীক্ষা বা ডেটা বিশ্লেষণের ব্যবহারিক পরীক্ষা রাখা যেতে পারে। অর্থনীতি ক্যাডারের নিয়োগে গবেষণামূলক কাজের মূল্যায়ন থাকতে পারে। এই ধরনের বিশেষায়িত মূল্যায়ন পদ্ধতি নিশ্চিত করবে যে সঠিক জায়গায় সঠিক মানুষ আসছেন। সব মিলিয়ে সরকারি চাকরিতে প্রবেশের পথ সংস্কার এবং নবম পে স্কেল বাস্তবায়ন, এই দুটি কাজ একে অপরের পরিপূরক। শুধু বেতন বাড়ালে মেধাবীরা আসবেন না যদি প্রবেশপথ দীর্ঘ, অস্বচ্ছ ও হতাশাজনক হয়। আবার প্রবেশপথ সংস্কার করলেও মেধাবীরা থাকবেন না যদি বেতন অপর্যাপ্ত হয়। এই দুটি সংস্কার একসঙ্গে বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি প্রশাসন একটি নতুন যুগে প্রবেশ করবে। মেধাবীরা সরকারি চাকরিতে আসবেন, থাকবেন এবং দেশের উন্নয়নে তাদের সর্বোচ্চ অবদান রাখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দেশ স্বাভাবিক হওয়ার পরপরই এই দুটি সংস্কার একসঙ্গে শুরু হবে বলে আমরা আশাবাদী। সেই উজ্জ্বল দিনের প্রতীক্ষায় আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।